বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলকে ইঙ্গিত করে আইসিসির হুঁশিয়ারি। জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ইতিবাচক মনোভাব নিয়ে বিবেচনা করছে হামাস। আরো জানিয়ে দিব জর্ডানের বাদশার সাথে আগামী সপ্তাহে বৈঠক করবে বাইডেন। এবং আরো জানিয়ে দিব পুরোপুরি দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা বলছে জাতিসংঘ। এদিকে পশ্চিমা রাষ্ট্রগুলো সরাসরি সম্পৃক্ত হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তীব্রতর করতে পারবে। এবং সর্বশেষ জানিয়ে দিব হামাসকে যে বিষয় হুমকি দিল ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলকে ইঙ্গিত করে আইসিসির হুঁশিয়ারি। আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি ট্রাইব্যুনাল ও কর্মীদের উপর প্রতিশোধ নেওয়ার হুমকি প্রদানকারী ব্যক্তিদের সতর্ক করেছেন আইসিসির প্রসিকিউটররা। এ ধরনের পদক্ষেপ বিচারিক প্রশাসনের বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। অবশ্য এই সতর্কতা বার্তা গাজা ও পশ্চিম তীরে ইসরায়েল বা ফিলিস্তিন গোষ্ঠীগুলোর সম্ভাব্য যুদ্ধ অপরাধের তদন্ত সঙ্গে সম্পর্কিত কিনা তা আইসিসি জানায়নি। সম্পর্কিত ইসরায়েল নেতাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ফিলিস্তিন কর্তৃপক্ষের পতন ঘটতে পারে, এমন হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। গত শুক্রবার আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানের কার্যালয়ে এক্সে দেওয়া এক পোস্টে জানায়, যখনই সংলাপ আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে তখনই এটি আইসিসির সব অংশগ্রহণকারীর সঙ্গে গঠনমূলকভাবে জড়িত থাকার চেষ্টা করবে। কিন্তু সেই স্বাধীনতা ও নিরপেক্ষতার ক্ষুণ্ণ হয় যখন কোনো ব্যক্তি আদালতের বিরুদ্ধে বা আদালতের কর্মীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়। আইসিসির বিচার প্রশাসনের বিরুদ্ধে একই ধরনের হুমকি একটি অপরাধ হতে পারে। এদিকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করছে তুরস্ক। গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা। ইসরায়েল গাজায় বাধাহীন ও যথেষ্ট পরিমাণ ত্রাণ প্রবাহের অনুমতি না দেওয়ার পর্যাপ্ত এই পদক্ষেপ বহাল থাকবে বলে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে। দেশ দুটির মধ্যে প্রায় বছরে $7 বিলিয়ন বাণিজ্যিক হয়। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান স্বৈরশাসক এর মতে আচরণের দায়ে অভিযুক্ত করছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাতজ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাতজ বলেন, এরদোয়ান তুরস্কের জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থকে অসম্মান করছে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সমঝোতাকে উপেক্ষা করছেন। কাতজ জানায়, তুরস্কের সঙ্গে বাণিজ্যিক বিকল্প সন্ধান করতে তিনি মন্ত্রণালয়ের এরই মধ্যে নির্দেশ দিয়েছে। স্থানীয় উৎপাদন বাড়ানো এবং অন্য দেশ থেকে আমদানিতে জোর দেওয়া হবে। গাজায় যুদ্ধবৃত্তির প্রস্তাব ইতিবাচক মনোভাব নিয়ে বিবেচনা করছে হামাস। গাজা ভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস বলছে তারা ইতিবাচক মনোভাব নিয়ে গাজায় যুদ্ধবৃত্তি নিয়ে চুক্তি বিবেচনা করছে। অন্যদিকে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে যে বিধ্বস্ত ফিলিস্তিন অঞ্চল পুনর্গঠনের জন্য এমন প্রচেষ্টার প্রয়োজন হবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। কয়েক মাস ধরে আলোচনার পর হামাস সাম্প্রতিক যুদ্ধবৃত্তির প্রস্তাব সম্পর্কে আশাবাদী সুরে কথা বলছে। তাদের আশা শীঘ্রই একটি চুক্তি পৌঁছানো যাবে। যদিও অবরুদ্ধ গাজা ভূখণ্ডের চিকিৎসকরা শুক্রবার গাজায় দক্ষিণাঞ্চল সফর রাফায় নতুন করে হামলার খবর দিয়েছেন। জাতিসংঘের একটি প্রতিবেদনে অনুমান করা হয় প্রায় 7 মাস ধরে চলমান এই যুদ্ধে মাটির সাথে মিশিয়ে দেওয়া সমস্ত বাড়ি পুনর্নির্মাণ করতে 80 বছর সময় লাগতে পারে। যুদ্ধবৃত্তি মধ্যস্থকারীরা এখন পর্যন্ত একমাত্র নভেম্বরে এক সপ্তাহব্যাপী যুদ্ধবৃত্তি চুক্তির অধীনে 240 জন ফিলিস্তিনি বন্দির বিনিময়ে 105 জন পরবন্দির মুক্তি নিশ্চিত করা গিয়েছিল। ইসরায়েলি হিসাব অনুযায়ী 7 অক্টোবরে হামলা হামাসের হাতে অপহৃত 129 জন বন্দী গাজায় রয়ে গেছে। সেনাবাহিনী বলছে তাদের মধ্যে 49 বছর বয়সী ড্রাব 835 জন নিহত হয়েছে। নতুন করে চুক্তির শর্ত নিয়ে কয়েক মাস ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে বিরোধ চলছে। ব্রিটেনের প্রকাশিত বিবরণ অনুসারে বিবেচনাধীন যুদ্ধবৃত্তি প্রস্তাবের মধ্যে রয়েছে 40 দিনের যুদ্ধবৃত্তি এবং সম্ভাব্য হাজার হাজার ফিলিস্তিন বন্দীর সাথে ইসরায়েলি পণবন্দির বিনিময়। গাজায় মানবিক সংকট এবং ক্রমবর্ধমান মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্র, কানাডা ও ফ্রান্সের বিশ্ববিদ্যালয় সহ গোটা বিশ্বকে বিক্ষোভকে প্রচলিত করছে। গাজায় 24 লাখ বাসিন্দা দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকলেও সেখানে আন্তর্জাতিক সহায়তা আসছে। যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইসরায়েল সাম্প্রতিক দিনগুলোতে পুনরায় সীমান্ত ক্রসিংহের ত্রাণ সরবরাহ বৃদ্ধির অনুমোদন দিয়েছে। সূত্র ভয়েস অব আমেরিকা। জর্ডানের বাদশার সাথে আগামী সপ্তাহে বৈঠক বাইডেনের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহর সাথে বৈঠক করতে যাচ্ছেন। হোয়াইট হাউসের শুক্রবার কথা জানিয়েছেন, গাজায় যুদ্ধবৃত্তি প্রতিষ্ঠা নিয়ে চলমান আন্দোলনের আলোচনার মধ্যেই বাইডেন আব্দুল্লাহর সাথে বৈঠকটি করবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যাপিওরে সাংবাদিকদের বলেছেন, বৈঠকটি হবে একান্ত ব্যক্তিগত, তবে বৈঠকের দিনক্ষণ সম্পর্কে কিছুই বলেনি। জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ ফেব্রুয়ারিতে সর্বশেষ হোয়াইট হাউস সফর করেন। এ সময় তিনি
অবিলম্বে গাজায় যুদ্ধবৃত্তি আহ্বান এবং রাফায় হামলার কারণে মানবিক বিপর্যয়ের বিশেষ হুঁশিয়ারি করছিলেন। এছাড়া এপ্রিল যুক্তরাষ্ট্র সহ অন্য মিত্রদের সাথে জর্ডান ইসরায়েলের ইরানের ড্রোন ভূপাতিত করেছিলেন। জর্ডানের লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের সহিংসতা আরো বাড়তে না দেওয়া। এদিকে গাজায় প্রায় 7 মাস ধরে চলা যুদ্ধবন্ধ ও বন্দী মুক্তি নিশ্চিত করতে একটি চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। আলোচনায় গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র হামাসের প্রতি তাদের ভাষায় অসাধারণ উদার এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে শুক্রবার হামাস অভিযোগ করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাফার হামলার হুমকি দিয়ে গাজার যুদ্ধবন্ধের প্রস্তাবকে লাইনচ্যুত করার চেষ্টা করছে। পুরোপুরি দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা বলছে জাতিসংঘ। উত্তর গাজা এখন সম্পূর্ণ দুর্ভিক্ষ বিরাজ করছে বলে সতর্ক করছেন জাতিসংঘের খাদ্য সংস্থার প্রধান। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের WFP নির্বাহী পরিচালক সেন্ট মাইকেকের বলেছেন উত্তর গাজা এখন সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে পড়ছে। এটি ভয়াবহ। মাইকেকের মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক NBC এর মিড দ্য প্রেসকে একটি সাক্ষাৎকারে বলেছেন। সাক্ষাৎকারটি রোববার প্রচার হবে। অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সি অনুসারে মাইকেকের সাক্ষাৎকারে বলেছিল উত্তরের দুর্ভিক্ষ পুরোপুরি বিরাজ করছে এবং এটি দক্ষিণের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে ফিলিস্তিন স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে আন্তর্জাতিক আদালতে একটি অস্থায়ী রায়কে লঙ্ঘন করে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে। 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলার কমপক্ষে 34,622 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে আরো প্রায় 77,887 জন। গাজার উপর ইসরায়েলের এই আগ্রাসনের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের প্রায় 85% জনসংখ্যাকে অভ্যন্তরীণ বস্তুযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। জাতিসংঘের মতে এই হামলার ছিটমহলের 7% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। সূত্র আল জাজিরা। পশ্চিমী রাষ্ট্রগুলো সরাসরি সম্পৃক্ত হলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তীব্রতর করতে পারবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই রকম মন্তব্য যাতে এমন ইঙ্গিত পাওয়া যায় যে রাশিয়ার দখল করা অঞ্চলে ইউক্রেনের আক্রমণে তাদের দেশ সরাসরি সম্পৃক্ত হতে পারে এক ক্রেমলিন বিপজ্জনক মন্তব্য বলে আখ্যায়িত করছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনের সংঘাতকে নিয়ে এ হচ্ছে সরাসরি উত্তেজনা বৃদ্ধি, যা ইউরোপীয় নিরাপত্তার ক্ষেত্রে বস্তুতে গোটা ইউরোপের নিরাপত্তার স্থাপত্যের ওপর সম্ভাব্য বিপদ ডেকে আনতে পারে। তিনি বলেন, এই আনুষ্ঠানিক বিবৃতিতে আমরা দেখতে পাচ্ছি বিপজ্জনকভাবে উত্তেজনা বৃদ্ধির প্রবণতা। এটা হচ্ছে আমাদের উদ্বেগের কারণ। এই ব্রিফিং এ রুশ পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, এই প্রথমবারে কয়েকজন পশ্চিমী রাজনীতিক পরিষ্কারভাবে স্বীকার করলেন এমন কথা যা বিশ্বের বেশিরভাগ লোকের জন্য জানা গোপন কথা, যে পশ্চিমা ইউক্রেনে হাত দিয়ে রাশিয়ার বিরুদ্ধে প্রচ্ছন্ন যুদ্ধ চালাচ্ছে। তিনি আরো বলেন, ব্রিটিশ অস্ত্র দিয়ে ইউক্রেন যদি রাশিয়ার অঞ্চলে আঘাত হানে তাহলে রাশিয়া এর জবাব দেবে। কেবে এক্স খবরের ক্যামেরন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন যে আত্মরক্ষার্থে আঘাত হানার অধিকার ইউক্রেনে আছে। তিনি বলেন, ঠিক তেমনি রাশিয়া ইউক্রেনের ভেতরে আঘাত হানছে। আপনিও আজ সহজেই বুঝতে পারেন ইউক্রেন কেন এই ব্যাপারে নিশ্চিত হতে চাইছে যে তারা নিজেদের প্রতিরক্ষা প্রয়োজনীয়তা অনুভব করছে। ক্যামেরন বলেন, যতদিন লাগে ততদিন অবাধে ইউক্রেনকে বছরের সামরিক সহায়তা বাবদ $370 কোটি প্রদানের প্রতিশ্রুতি দেন এবং বলেন, রাশিয়ার ভেতরে ব্রিটিশ অস্ত্র ব্যবহারের লণ্ঠনের কোনো আপত্তি নেই। আরেক পৃথক সাক্ষাৎকারে বৃহস্পতিবার ম্যাক্রো তার আগের কথার পুনরাবৃত্তি করে বলেন, তিনি ইউক্রেনের সৈন্য পাঠানোর বিষয়ে বাদ দিয়ে দিয়েছেন। রাশিয়া বলছে এই পদক্ষেপ এই সংঘাত প্রত্যক্ষ ও বিপজ্জনকভাবে উত্তেজনা বৃদ্ধি করবে। সূত্র ভয়েস অব আমেরিকা। হামাসকে যে বিষয়ে হুমকি দিল ইসরায়েল। হামাসকে 7 দিনের সময় ধরে দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির এই সময়ের মধ্যে মেনে না নিলে গাজায় রাফাতে হামলা শুরু করবে বলে হুমকি দিয়েছে তারা। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার 3 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বিদেশে অবস্থানরত হামাসের নেতাদের হাতে চুক্তির প্রস্তাব তুলে দেওয়া হয়েছে। চুক্তিটি তৈরি করছে মিশর। চুক্তিতে সম্মত হতে হামাসকে আগামী শুক্রবার 10 মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইসরায়েল। তবে গাজায় অবস্থানরত হামাসের প্রভাবশালী নেতা ইয়াহিয়া সিনাওয়ার এখনো প্রস্তাবটি সম্পর্কে কিছুই জানায়নি। তবে তার কাছে নতুন প্রস্তাবটি পৌঁছাচ্ছে কিনা সে বিষয়েও স্পষ্ট নয়, কারণ জ্যেষ্ঠ নেতা সহ অন্যান্য বড় নেতারা গাজার বিভিন্ন সুড়ঙ্গে অবস্থান করছেন। এই আলটিমেটাম কবে দেওয়া হয়েছে সেটি স্পষ্ট করে জানায়নি ওয়াল স্ট্রিট জার্নাল। তবে প্রতিবেদনটি এক মিশরীয় কর্মকর্তা শুক্রবার বক্তব্য উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কয়েক মাস ধরেই রাফাতে হামলার হুমকি দিয়ে আসছে। হামাসের কাছে চুক্তি যে প্রস্তাব দেওয়া হয়েছে এতে বলা হয়েছে প্রথম ধাপে 40 দিনের যুদ্ধ বন্ধ থাকবে। এর সময়ের মধ্যে 33 জিম্মিকে মুক্তি দেবে হামাস। প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপে শুরু হবে। ওই সময় অন্তত 6 সপ্তাহ যুদ্ধ বন্ধ থাকবে এবং দ্বিতীয় ধাপে আরো বেশি জিম্মিকে মুক্তি দেওয়া হবে।
এরপর যদি দুই পক্ষ চায় তাহলে যুদ্ধ আরো 1 বছর বন্ধ থাকবে। বিদেশে অবস্থানরত হামাসের নেতারা বোঝার চেষ্টা করছেন চুক্তিটিতে আসলে কি বলা হয়েছে, এই চুক্তির মাধ্যমে কি যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে কিনা সে বিষয়টি বিবেচনা করছেন তারা। এছাড়া তাদের মধ্যে সংখ্যা বাড়ছে, চুক্তির মেয়াদ শেষ হলে গাজায় আবারও বর্বরতা শুরু করবে ইসরায়েল সেনারা। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে মিশর ও ইসরায়েলের তৈরি এই চুক্তি প্রত্যাখ্যান করার বদলে হামাস নতুন প্রস্তাব দেবে।